মাকে দর্শন করলাম, খুব সুন্দর লাগলো, এত ভালো লাগলো যেটা মানে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না। প্রসাদের স্বাদ অমৃত সমান, যার কিন্তু কোনো তুলনাই হবে না। এত সুন্দর প্রসাদ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমার গন্তব্য আমার শহর কান্দি থেকে আরেক সতীপীঠ লাভপুরের ফুল্লরাতলা। একান্ন সতীপীঠে আরেকটি সতীপীঠ, যেখানে সতী মায়ের ঠোঁটের অংশ পড়েছিল। তো আজকে আমি সেইখানে যাব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কান্দি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি বাস ধরবো লাভপুর লাইনের, দিয়ে আমি ফুল্লরাতলার উদ্দেশ্যে রওনা হব। তো কোন বাসে যাব, কত টাকা ভাড়া, কতটা রাস্তা, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকবেন। এই হলো আমার বাস। এই বাসে আজকে আমি লাভপুর যাব এবং আমার কাজ হলো বাসের ভেতরে ওঠা। তো আমি এখন উঠে পড়বো বাসে। বললাম বাস এখন মোটামুটি প্রায় খালি আছে, এখানে ভর্তি হবে। তো এই সামনের সিটে বসবো। বসে পড়লাম সিটে, বাসে উঠে। তো কান্দি থেকে লাভপুর পর্যন্ত এই বাসের ভাড়া হলো 50 টাকা, আর রাস্তা হলো 40 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা মতন। আর এই বাসটি কান্দি থেকে ছাড়ার সময় হলো সকাল 8টা বেজে 50 মিনিটে। এবার গাড়ি ছাড়ার অপেক্ষা। ছেড়ে দিল আমাদের বাস কান্দি বাস স্ট্যান্ড থেকে। গেল আমাদের বাস পুলি বাস স্ট্যান্ড। আর আজকে আমরা পুলি বাস স্ট্যান্ড থেকে সোজা যাব না, আজকে আমরা যাব পুলি থেকে বাঁ দিকে ডাকবাংলার সুন্দরপুর লাইনে। এই ঢুকে পড়লো আমাদের গাড়ি বাঁ দিকে। এই কুলি থেকে এর আগে যখন সোজা গিয়েছিলাম সাঁইটিয়া লাইনে, ওখানে এক সতীপীঠ আছে নন্দেশ্বরী তলা। তো সেই ভিডিও লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা হয়তো এখনো পর্যন্ত নন্দেশ্বরীর ভিডিও দেখেননি, লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো আজকে আমি যাচ্ছি, শুরুতে বলেছিলাম যে আবার একটা সতীপীঠ, সেটা হলো ফুল্লরাতলা। তো আজকে আমি যাচ্ছি পুলি থেকে বাঁ দিককার লাইনে, যে বাসটি আমাদের যাবে ডাকবাংলা সুন্দরপুর হয়ে লাভপুর। এখন আমরা পার করছি মৌরাক্ষী নদীর ওপরে সুন্দরপুর ব্রিজ। আর এই সুন্দরপুর ব্রিজটা পার করার পরেই আমাদের সামনে পড়বে সুন্দরপুর বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাদের গাড়ি ডান দিকে ঢুকে যাবে। এই হলো মৌরাক্ষী নদীর ওপরে সুন্দরপুর ব্রিজ। নদীতে জল নাই, চাষবাসের দিকটা পুরো ফাঁকা। পার হয়ে গেলাম আমরা সুন্দরপুর ব্রিজ। পার হওয়ার পরে আমরা ঢুকে গেলাম সুন্দরপুর বাস স্ট্যান্ড। আর এই সোজা চলে গেল ফুটিসাঁকো হয়ে বাসস্ট্যান্ডের দিকে। এবার আমাদের গাড়ি, এখন আমরা যাব এইটা দিয়ে লাভপুরের উদ্দেশ্যে বা লাভপুরের দিকে। সুন্দরপুর থেকে লাভপুর যাওয়ার পথে রাস্তার অবস্থা দেখুন কিরকম বেহাল। আর এই সুন্দর প্রকৃতি গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু রাস্তার হাল বেহাল খারাপ। ঘড়ির কাঁটায় 11টা বেজে 2 মিনিট আমার জার্নি লাভপুর বাস স্ট্যান্ড। আমি এখন লাভপুর বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম। তো এইখান থেকে এবার আমি টোটো ধরবো, ধরে মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। আর এটা হচ্ছে লাভপুরের নতুন বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে সমস্ত লাইনের কিন্তু বাস পাওয়া যায়। আর এই ছিল আমাদের বাস, এই বাসে আমি আজকে এসেছি। এই হলো টোটাল লাভপুর বাস স্ট্যান্ড চত্বর। তো আমার কাজ হলো একটা টোটো ধরে মন্দিরের দিকে রওনা দেওয়া। সামনে রয়েছে টোটো স্ট্যান্ড, এখানে অনেক রকম টোটো লেগে আছে। এইখান থেকে আপনাদেরকে টোটো ধরতে হবে, ধরে মন্দিরের দিকে রওনা হতে হবে লাভপুর বাস স্ট্যান্ড থেকে মন্দিরে। তো আমার হলো এই টোটো করে আমি এখন মন্দির যাব।
বন্ধুরা, লাভপুর বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে আমি এখন চললাম মন্দিরের দিকে। তো আমার বাস স্ট্যান্ড না এলেও হতো, সামনে একটা গেট আছে। তো শুধু আমি লাভপুর বাস স্ট্যান্ড এলাম বাস স্ট্যান্ডটা দেখাবার জন্য। তো আমি যে দিক দিয়ে এলাম সেই দিক দিয়ে আমি কিন্তু যাচ্ছি। তো আমি এসেছিলাম এইটা দিয়ে, এই রাস্তা দিয়ে, আবার আমি এইদিকেই যাচ্ছি। আর আরেকটা কথা বলি, এই কান্দি থেকে লাভপুর পর্যন্ত দূরত্ব হলো 40 কিলোমিটার। শুরুতেই বলেছিলাম যে সময় লাগবে 2 ঘন্টা। এটা কিন্তু 2 ঘন্টার রাস্তা নয়, রাস্তাটা হলো 1 ঘন্টা 35 মিনিটের। যেহেতু রাস্তাটা কিছু জায়গা খারাপ আছে, সেটা হলো সুন্দরপুর থেকে আপনার আভারাঙ্গা অবধি পর্যন্ত রাস্তাটা বেজায় খারাপ। এইটুকুর জন্যে সময়টা 8 ঘন্টা বেশি লেগে গেল। তো আমরা এখন চললাম মন্দিরের দিকে। লাভপুর বাস স্ট্যান্ড থেকে মায়ের মন্দিরের গেট পর্যন্ত আমার টোটোতে ভাড়া পড়লো 30 টাকা করে। যেহেতু আমি একা আছি বলে 30 টাকা পড়লো। 2-3 জন যদি থাকতো তাহলে ভাড়াটা আরো কমে হয়ে যেত। টোটো আমাকে নামিয়ে দিল মায়ের মন্দিরের গেটের সামনে। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গেটের সামনে। এবার এই গেটের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করব। তো এই হলো মায়ের মন্দিরের গেট। তবে এই গেটের ভেতর দিয়ে আমি এখন মন্দিরের দিকে যাব। দেবী ফুল্লরা তোরণ, আর সামনে সতী মায়ের যে 51টি খণ্ড, তার এখানে কিছু সেই জায়গাগুলো তুলে ধরা রয়েছে। গেটের এপাশেও কিছু রয়েছে। এটা এক সময় ছিল আমোদপুর কাটোয়া ছোট লাইনের ট্রেন, তবে এখন এটা দিয়ে বড় ট্রেন চলে। গয়া ট্যুর তো পুরো সেরে এলাম। তো আজকে হলো রাস পূর্ণিমা, বাড়িতে ছিলাম। তো ভাবলাম গয়া ট্যুর তো সেরে এলাম, সারার পরে এবার কোথায় যাওয়া যায়। তো হঠাৎ করে মাথায় এলো যে না, সতীপীঠ থেকে ঘুরে আসি। তাই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম আবারও সতীপীঠে ফুল্লরা মায়ের উদ্দেশ্যে। তো যেখান থেকে আমি টোটোতে নামলাম সেখান থেকে মন্দিরের দূরত্ব আমাকে টোটোওয়ালা যা বললো পায়ে হেঁটে 400 মিটার। বন্ধুরা, চলে এলাম মন্দিরের কাছে। এই যে এখানটা হচ্ছে মন্দির। তো আমি ওই গেটে নেমেছিলাম শুধুমাত্র গেটটা কভার করার জন্য। আপনারা কিন্তু চাইলে মানে লাভপুর বাস স্ট্যান্ড থেকে পুরো মন্দির পর্যন্ত টোটোতে আসতে পারেন, বা টোটোতে আসা যায়। আমি শুধু গেটটার জন্য হেঁটে এলাম। আর এই পাশে রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা। এই যে পাশেও টোটো লেগে আছে সব। একদম মন্দির পর্যন্ত টোটোতে আসা যায়। তো এই হলো একটি মন্দিরের প্রবেশদ্বার। তো এছাড়াও আরেকটি প্রবেশদ্বার আছে, আপনাদেরকে সেই গেটটা একবার দেখিয়ে দেবো। আর এই যে হলো সামনে আরেকটি মন্দিরের প্রবেশদ্বার। তো আমি এইটা দিয়ে ভেতরে প্রবেশ করব। এখানটায় বাংলাতে লেখা রয়েছে সতী মায়ের পবিত্র 51 পীঠের অন্যতম পীঠ ফুল্লরা। এই স্থানে দেবীর ঊর্ধ্ব ওষ্ঠ পড়েছিল। প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই পাশে রয়েছে একটি ছোট্ট পাড়া পুকুর, যেটি এখন 5টা জাল দিয়ে ঘেরা রয়েছে। তো প্রথমে যে গেটটি আপনাদেরকে দেখালাম সেই গেট দিয়েও কিন্তু এখানে প্রবেশ করা যায়, কিন্তু আমি এটা যে মূল প্রবেশদ্বার সেই গেটটা দিয়ে কিন্তু আমি ভেতরে প্রবেশ করলাম। এবার আমাকে এইটা দিয়ে যেতে হবে। এখানটায় লেখা রয়েছে শ্রী শ্রী ফুল্লরা মাতা শ্রীচরণে। গেটে ঢোকার সঙ্গে সঙ্গে ডান পাশে রয়েছে একটি শিব মন্দির। এবার আমরা সোজা রাস্তা দিয়ে যাব। মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ডান পাশে রয়েছে মায়ের ভোগের রান্নাশালা। আর এখান থেকে কুপন পাওয়া যায়। এখানটায় দেওয়ালে একদম লিখে দেওয়া রয়েছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কুপন এখানে দেওয়া হয়। আর এই যে এখন রান্না বান্না চলছে, সমস্ত কিছু তরকারি এখানে কাটা রয়েছে। আর আমিও এখান থেকে কিন্তু একটি কুপন সংগ্রহ করে নিলাম ভোগের জন্য। আর আমার এই কুপনটি পড়লো 40 টাকা। কিন্তু প্রসাদ খাওয়ানো হয় দুপুর 1:30টা থেকে বেলা 3টে 3:30 পর্যন্ত। তবে কোন জায়গায় বসে প্রসাদ খাওয়ানো হয় সেসব জায়গাগুলো কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। এই হলো সামনে সেই ফুল্লরা মায়ের মন্দির। প্রথমেই দেখবো ডান হাতে পঞ্চমন্দির আসন। এই হলো সেই পঞ্চমন্দির আসন। এই হলো মায়ের সেই মন্দির। আর ডান পাশে এখানে ভোগের তরি তরকারি সবকিছু কাটাকাটি চলছে, সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে জেঠিমা বসে সবজি কাটছে, আর এখানেও সব কাটাকাটি চলছে। তো এবার আমরা মন্দিরের গর্ভগৃহের দিকে যাব, মাকে দর্শন করব।
এই সামনে রয়েছে হাড়িকাঠ, এখানে হাড়িকাঠ দুটো রয়েছে। আর প্রদীপ মোমবাতি জ্বালাবার জন্য এখানে একটি জায়গা রয়েছে, যেহেতু ভেতরে কোনো রকম প্রদীপ মোমবাতি জ্বালানো যায় না। আর আরেকটা কথা জানা যায় যে এইখানকার এই যে পবিত্র মাটি, হাড়িকাঠের মাটি, অনেক মানুষের অনেক রোগের ক্ষেত্রে কিন্তু উপকার করে। তো যত জায়গায় সতীপীঠ আছে সব জায়গায় কিন্তু মহাদেব ভৈরব নামে বিরাজ করেন, কিন্তু এক একটি জায়গায় এক এক নামে কিন্তু বাবা সেখানে বিরাজ করেন। তো এইখানে বাবা মহাদেব বিশেষ নামে কিন্তু প্রতিষ্ঠিত, বিশেষ ভৈরব নামে। তো সেটিকেও আপনাদেরকে এবার দর্শন করাবো। তো এই হলো বাবা বিশেষ, এখানে বাবা বিশেষ ভৈরব নামে বিরাজিত। আর এই হলো মায়ের মন্দিরের প্রবেশদ্বার। আর তার এই পাশে রয়েছে একটি সুন্দর নাট মন্দির। আর এই সামনে কিন্তু পুজোর ডালার দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে পুজোর ডালা বা পুজোর সামগ্রী নিতে পারেন। আর এই যে এই হলো মায়ের মন্দিরের প্রবেশদ্বার বা মূল গেট। কত সুন্দর মন্দিরের গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে, বহু প্রাচীন মন্দির। তবে চেষ্টা করব মন্দিরের সম্বন্ধে কিছু জানার। তো তার আগে আমরা এখন মাকে দর্শন করতে যাব। এই পাশ দিয়ে এটা দিয়ে যাব মাকে দর্শন করতে। চলে এলাম মন্দিরের ভেতরে। এই হলো সেই মা, কি সুন্দর। আর মা এখানে বিরাজ করছে। মায়ের আকৃতিটা হলো কিন্তু পুরো কচ্ছপের মতো, কচ্ছপ আকৃতি। আর মা এখানে জয় দুর্গা নামে প্রতিষ্ঠিত। ভিতরে একটি কত সুন্দর মা রয়েছে। মায়ের মাথার উপরে একটি চালিয়ে রয়েছে। মাকে দর্শন করলাম, খুব সুন্দর লাগলো, এত ভালো লাগলো যেটা মানে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না। দর্শন করে এত শান্তি পেলাম। আমি এটা নিয়ে বেশ কয়েকটা সতীপীঠ দর্শন করলাম, তো খুবই ভালো লাগলো আমাকে। তো এখানে ঠাকুর মশাইরা রয়েছেন, এবার চেষ্টা করব ওনাদের কাছ থেকে মায়ের সম্বন্ধে যদি কিছু কথা জানতে পারি। এখানে 51 যে শক্তিপীঠ আছে, 51 শক্তিপীঠের মধ্যে একটা। এখানে দেবীর অধরষ্ট পড়েছিল, নিচের ঠোঁটটা পড়ার পর এটা যেটা দেখছেন এটা একটা স্বয়ম্ভু শিলা, মা স্বয়ম্ভু শিলায় রূপান্তরিত হয়। তো তারপরে এক সাধক ছিলেন, উনি ছিলেন মণিকর্ণিকা ঘাটে কাশিতে। তো কাশি থেকে মা ওনাকে স্বপ্নাদেশ দেন যে তুই এখানে আয়, এসে আমাকে সিদ্ধি লাভ কর। উনি সেই নির্দেশ মতো এখানে আসেন, এসে সিদ্ধি লাভ করেন। ওনার নাম ছিল কৃষ্ণানন্দ গিরি। সিদ্ধি লাভ পাওয়ার পর মা ওনাকে জয় দুর্গা রূপে দর্শন দিয়েছিলেন। দর্শন দেওয়ার পর মা এই স্বয়ম্ভু শিলায় পরিণত হয়। এই স্বয়ম্ভু শিলার ওপর রোজ যখন অঙ্গরাগ করা হয় তখন প্রত্যেকদিন তেল আর সিঁদুর মাখানো হয়, ওই জন্য দেখতে লাল। আর মায়ের আকারটা হচ্ছে স্বয়ম্ভু। আর এখানে যে বিশেষ আছেন, এখানে মহাপীঠের এখানে ভৈরব হয়। তো এখানকার যিনি ভৈরব ওনার নাম হচ্ছে বিশেষ ভৈরব। এই হলো মা, পুরো লাল। মাকে প্রত্যেকদিন তেল সিঁদুর মাখানো হয়, যেটি ঠাকুর মশাইয়ের মুখ থেকে আমরা জানলাম। আবার ভিতরে গিয়ে ঠাকুর মশাইয়ের কাছ থেকে মায়ের সম্বন্ধে জানতে পারলাম। যেটুকু জানলাম মায়ের সম্বন্ধে খুবই ভালো লাগলো। আর সত্যি কথা বলতে সতীপীঠ তো ভালো হয়। আমার চ্যানেলে বেশিরভাগ দেখবেন, আমার বেশিরভাগ ভিডিও কিন্তু মন্দির নিয়ে। আমি কিন্তু বেশিরভাগ মন্দির ঘুরতে ভালোবাসি। আমার চ্যানেলটা হয়তো ট্রাভেলের চ্যানেল, কিন্তু আমাকে ধার্মিক স্থান ঘুরতে কিন্তু বেশি ভালো লাগে, বা আমি সব জায়গাগুলো ঘুরতে খুব ভালোবাসি। কারণ আমরা মানুষরা 84 লক্ষ জন্ম পরে যে মানব জন্ম পেয়েছি, সব দেবতাদের স্থান, দেবদেবীর স্থান যদি নাই বা একটু দর্শন করলাম, তাহলে আমাদের মানব জন্মের মানে কি থাকলো, তাই না? তো এখানে মাকে দর্শন করলাম। শোনা যায় নাকি এই জায়গাটির নাম হচ্ছে অট্টহাস। লাভপুরের মধ্যে জায়গাটির নাম হচ্ছে অট্টহাস। আর মা এখানে জয় দুর্গা নামে পূজিত, আর মা ফুল্লরা নামে
বিরাজিত, মানে মা ফুল্লরা নামে এখানে কিন্তু বিরাজ করেন। এই হলো সেই পবিত্র স্থান, পবিত্র জায়গা। 51 সতীপীঠের আরেকটি অন্যতম সতীপীঠ হলো এই ফুল্লরাতলা। তো এবার আমরা যাব সেই পুকুরটিকে দর্শন করতে, যেখানে ত্রেতা যুগে রামচন্দ্র যখন মা দুর্গার পুজো যখন করেছিলেন, তো পুজো করার জন্য 108টি নীল পদ্ম দরকার হয়েছিল। তো সেই পদ্ম ফুলটি মহাবীর হনুমান যে পুকুর থেকে তুলে নিয়ে গিয়েছিল, এবার আমরা সেই পুকুরটিকে দর্শন করব। পুকুরটি যাওয়ার আগে এই নাট মন্দিরটা একবার দেখে নেব। এই হলো সেই নাট মন্দির, একটু আগে দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। তো এবার আমরা এই রাস্তা ধরে এই পাশ দিয়ে সেই পুকুরটির পাড়ে যাব। এইটি হলো সেই পুকুরে যাওয়ার রাস্তা। এই হলো সেই নাট মন্দির, আর নাট মন্দিরের সোজাসুজি হচ্ছে মায়ের মন্দিরের গেট। পুকুরটি যাওয়ার মুখে এই যে গেটটি রয়েছে, গেটের মাথায় রয়েছে যে মহাদেব যেভাবে সতীকে ঘাড়ে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরেছিলেন, সেটি এখানে তুলে ধরা রয়েছে। আর ঠিক তার দুই পাশে দুটি শিব মন্দির রয়েছে। এই হলো একটি শিব মন্দির, আর এ পাশে এই হলো একটি শিব মন্দির। তো বাঁ পাশে যে মহাদেবটি রয়েছে, তিনি এখানে যাদবেশ্বর মহাদেব নামে বিরাজিত। আর এই ডান পাশে যেটি রয়েছে, ভেতরে 3টি শিবলিঙ্গ রয়েছে, আর 3টি হলো গণেশ্বর, অন্নদেশ্বর মহাদেব, আর একটি হলো কুলদেশ্বর মহাদেব। মহাদেবকে দর্শন করার পরে এবার আমরা সেই পুকুরটির দিকে যাচ্ছি। তো এই হলো সেই পবিত্র পুকুর। এই পুকুর থেকে মহাবীর হনুমান রামচন্দ্রের পুজোর জন্য, মানে রামচন্দ্র যখন একটু আগে বললাম যে দুর্গা মায়ের যখন পুজো করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য, তো সেই 108টি নীলপদ্ম এই পুকুর থেকে মহাবীর হনুমান কিন্তু এসে নিয়ে গিয়েছিলেন। তো এই হলো সেই পবিত্র পুকুর। তো আমাদের মাকেও দর্শন করা হলো, মহাদেবকেও দর্শন করা হলো, এবং তার সঙ্গে পবিত্র এই পুকুরটিকেও আমাদের দর্শন করা হলো। এবার এছাড়া এই মন্দিরের আশেপাশে আর যদি কিছু থাকে দর্শন করার বা দেখার মতন, সেগুলোকেও আমরা দেখবো। তো ভিডিওটি কিন্তু হয়তো একটু বড় হতে পারে, অবশ্যই যেন শেষ পর্যন্ত দেখবেন। এবার আমরা এই দিক দিয়ে একটু যাব। এখানে আশেপাশে মেলায় দোকান পাশার আছে, এখানে পেয়ারার দোকান, এখানে একটি বাচ্চাদের খেলনার দোকান, এখানে মায়ের ছবিও বিক্রি হচ্ছে, এখানে গান চলছে মায়ের। তো এইটা হলো সেই প্রসাদ খাওয়ার জায়গা। এখানে লেখা রয়েছে ভোজনালয়। তো এইখানে এসে আমাদেরকে প্রসাদ গ্রহণ করতে হবে, এই সেই জায়গাটি। তো এখানে আমরা বেলা 1:30টার সময় আসবো। তো শুরুতে আপনাদেরকে যে গেটটি দেখিয়েছিলাম, এই হলো সেই গেটটি। তো আমি কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করিনি, আমি কিন্তু মায়ের যেটা মূল প্রবেশদ্বার বা যে তরুণটি রয়েছে, আমি কিন্তু সেইটা দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম। আর এই হলো মন্দিরের ভেতর চত্বর। ভেতরটা কত সুন্দর। মন্দিরের ভেতরে মায়ের নাম গান হচ্ছে, সেটা শুনলাম, দারুণ লাগলো শুনতে, খুবই ভালো লাগলো। এখানে একটি বইয়ের দোকান রয়েছে, যে নানান রকম বই এখানে বিক্রি হচ্ছে। আপনাদের ইচ্ছা মতন এখান থেকে বই আপনারা নিতে পারবেন। গল্পের বই, প্রেমের বই, ঠাকুর দেবদার বই, নানান রকম বই এখানে আছে। আবারও চলে এলাম মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভেতরে আর কিছু জায়গা দেখার আছে, সেগুলোও দেখবো বা আপনাদেরকেও দেখাবো। এই যে এইখানটায় যে সমস্ত ঢেলাগুলো বাঁধা আছে, বা যে ঘোড়াগুলো এখানে দেখতে পাচ্ছেন বাঁধা আছে, কেউ যদি কোনো মানসিক করে, তো মানসিকের জন্য কিন্তু এইখানটায় ঢেলা বেঁধে দিয়ে যায় বা ঘোড়া বেঁধে দিয়ে যায়। এখানে এই গাছটির মধ্যে কিছু বাঁধা রয়েছে। আর এখানটিতে যে জলটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে কিন্তু মায়ের স্নান জল, মানে মাকে চান করানোর পরে সেই জলটি। শোনা যায় যে কোনো বাঁধা গাছে, যে গাছে ফুল হয় না বা ফল হয় না, এই গাছের এই জল নিয়ে গিয়ে যদি সেসব গাছে ছিটিয়ে দেওয়া হয়, তো সেই বাঁধা গাছে ফুল ফোটে, এবং যে গাছে ফল হয় না, আফলা গাছেও কিন্তু
ফল ধরে। আর মন্দিরের গায়ে কত সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। আর এখানটায় মায়ের সম্বন্ধে কিছু লেখা রয়েছে। আর এই ফুল্লরা তলায় মায়ের বিশেষ পুজো হলো মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে। এখানে কিন্তু মায়ের বিশেষ পুজো হয়, একদম 10 থেকে 15 দিনের মেলা হয়। এখানে একটা বিরাট অনুষ্ঠান হয়। আর এছাড়া মাকে যখন ভোগ দেওয়া হয়, সেই ভোগটি নাকি শোনা যায় আগে এখানে জঙ্গল ছিল, তখন এইখানে শিয়াল আসতো, তো শিয়ালকেও নাকি ভোগ দেওয়া হতো। তো সেই জায়গাটিকে আপনাদেরকে এবার আমি দেখাবো। এই যে এটা হলো শিবা ভোগ। এইখানটাতে শিয়াল দিকে ভোগ দেওয়া হয় এই স্থানটিতে। এইখানে যারা দূর থেকে আসবেন, তো তাদের তো এখানে থাকার জায়গা লাগবে। যে দূর থেকে এলে, কলকাতা দিক থেকে বা অন্যান্য দূর থেকে যখন যারা আসবেন, তো তাদের থাকার জন্য কিন্তু এখানে একটি লজ রয়েছে। সেই লজ দিকে আপনাদেরকে দেখাবো এবার। তো এই হলো সেই লজ, উপাসনা ভবন। এইখানে এসেও কিন্তু ঘর পাওয়া যায়। এখানে যখন মাঘী পূর্ণিমায় যে মায়ের বিশেষ পুজোটি হয়, তখন যারা দূর দূরান্ত থেকে আসে এখানে তারা ঘর বুক করে। আর এই লজের সামনে কিন্তু গাড়ি রাখারও জায়গা আছে। তো চেষ্টা করব একবার এই লজের ভিতরে যাওয়া। যদি এখান থেকে ফোন নাম্বারটা জোগাড় করতে পারি, তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো, আপনাদের বুকিং করতে সুবিধা হবে। তো লজের যিনি কর্তৃপক্ষ রয়েছেন, তো তার কাছ থেকে জানলাম যে এবার আমি ভেতর দিয়ে যাব, যে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই হলো সেই কার্ড, এর মধ্যে এখানকার ফোন নাম্বারটি লেখা রয়েছে, যে আপনারা এখানে কিভাবে বুক করে আসবেন। আর এছাড়াও আমি নাম্বারটি কিন্তু ডিসক্রিপশন বক্সেও লিখে দেবো। উপাসনা ভবন, লাভপুর, বীরভূম। তো এটি হলো সেই লজের ভেতর, রিসেপশন জায়গা হলো এটি। এখানে প্রচুর ঘর রয়েছে, আর প্রত্যেকটি ঘরের কিন্তু আলাদা আলাদা নাম লেখা রয়েছে। যেমন এখানে ঘরটির নাম লেখা রয়েছে বক্রেশ্বর, কল্যাণেশ্বর, বৈদ্যনাথ, দেবী ফুল্লরা, অষ্টহাঁস, কঙ্কালী। তো এখানে নানান নামে কিন্তু ঘর আছে। আপনারা চাইলে যখন এখানে মায়ের যে বিশেষ পুজো হয় মাঘী পূর্ণিমাতে, সেই সময়তে কিন্তু আপনারা এখানে ঘর বুক করতে পারবেন। এবার আপনাদেরকে এখানকার টয়লেটটা একটু দেখিয়ে দেবো, লেডিস এবং জেন্টসের জন্য। পুরুষ বাথরুম। এখানে সামনে একটি আয়না রয়েছে, জলের এখানে ব্যবস্থা রয়েছে। আর তার এই পাশে রয়েছে মহিলা বাথরুম। এখানে কিন্তু খাবারের জন্য ক্যান্টিনও আছে। এটি হলো ক্যান্টিন রুম। আর ওপরে ওঠার জন্য এটি হলো তার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে। তো রিসেপশনে রয়েছেন এই কাকুটি। কাকু, আপনার নামটা যদি একটু বলেন। আচ্ছা, কাকুর নাম হলো শঙ্কর দাস। তো আমি ফোন নাম্বার নিয়ে নিয়েছি, ফোন নাম্বারের ছবিটিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি স্ক্রিনেও দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সেও লিখে দেবো, যাতে আপনাদের এখানে আসতে বা যারা দূর থেকে আসবেন তাদের ঘর বুক করতে সুবিধা হবে। তো আমার এই মন্দির চত্বর সমস্ত কিছু ঘোরা হয়ে গেল, দেখা হয়ে গেল। বাকি থাকলো শুধু মায়ের ভোগ খাওয়া। তো এবার আমি সেখানে যাব, মায়ের ভোগ খাবো। খাওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, মাকে প্রণাম জানিয়ে। চলে এলাম ভোগ খাওয়ার জন্য ভোজনশালায়। এবার ভেতরে যাব। ভেতরে অলরেডি বহু ভক্ত বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। এখান থেকে একটা জায়গা দেখে আমাকে বসতে হবে। বসে পড়লাম প্রসাদ গ্রহণ করতে। আর আমাদের প্রসাদ অলরেডি দেওয়া শুরু হয়ে গেল। তো প্রথমে দেওয়া হলো ভাত, ডাল, এখানে একটা সবজি, এছাড়া আরো অন্যান্য তরকারি আছে। আর এই যে সবাই এখন প্রসাদ গ্রহণ করছে খাবারের মতন। তো আমি এখন প্রসাদ খাওয়া শুরু করি। প্রসাদের স্বাদ অমৃত সমান, যার কিন্তু কোনো তুলনায় হবে না, এত সুন্দর প্রসাদ। এবার আমাদেরকে দেওয়া হলো আলু পোস্ত, তারপরে দেওয়া হলো টক, তেজপাতে দেওয়া হলো পায়েস বা পরমান্ন। প্রসাদ খাওয়া হলো, খুব সুন্দর প্রসাদ খেলাম, অসাধারণ। তরকারি দুরকম ছিল, টক ছিল, পায়েস ছিল। তবে এখানে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু মাছ আছে, মানে টকের মধ্যে মাছ আছে। তো যেটুকু বুঝলাম, এখানে মাকে কিন্তু মাছেরও ভোগ দেওয়া হয়। তো যাই হোক, খাওয়ার পর্ব শেষ হলো। এবার হচ্ছে এখানে কিভাবে আসা যাবে। তো ট্রেনে আসতে গেলে, কলকাতা থেকে আসতে গেলে, হয় আপনাদেরকে নামতে হবে
বোলপুর শান্তিনিকেতনে কিংবা আমোদপুরে, মানে কাছে ভিতরে স্টেশন। আর বাসে আসতে গেলে যে কোনো লাইনের বাস ধরে সরাসরি নামতে হবে লাভপুর বাস স্ট্যান্ডে। তো লাভপুর বাস স্ট্যান্ডে নামার পরে সেখান থেকে আমি যেভাবে এলাম টোটো ধরে কিন্তু মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। তো এই হলো আসার ব্যাপার। তো যাক, আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।